অভিনেতা যদি হয় তাহলে পা তোমার স্টেজে কাঁপবে প্রথমবার, তারপরে আস্তে আস্তে নয় ঠিক হয়ে যাবে। এটা সত্যতার কাছে আমরা শিখেছি। তারপরে নানা রকম ভোকাল এক্সারসাইজ, আমি ম্যাক্সিমাম দাড়ি টাড়ি লাগিয়ে বুড়ো বাপ বলে সেটাও আমাকে দিয়েছে যে না এনাকে দিয়ে এটা হবে। গেট আপ দেখে লোকে অনেকে বলছে বাহ সুন্দর গেট আপটা। চ্যাটার্জির কাছে অলোক স্যারের সারা কর্মজীবন সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা জেনে নেব। তো উনি সিনেমা, সিরিয়াল, নাটক, থিয়েটার বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার সারা জীবনের অভিজ্ঞতা আজ দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। আসুন আমরা অলোক স্যারের সঙ্গে কথা বলি। স্যার, বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন আমাদের। নমস্কার। নমস্কার দর্শক সাধারণকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার। বিজয়ের শুভেচ্ছা জানালাম, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অভিনেতা হিসাবে আমি কতটা সফল আমি জানি না, তবে অভিনয় জীবনটা আমার অনেক দূর, মানে অনেক দিন থেকে এটা শুরু হয়েছে। ধরুন আমি নাটকটা খুবই ভালোবাসি, অভিনয়টা আমার জীবনের একটা অঙ্গ বলতে পারেন। যেন আমি এটা খুব ভালোবেসেই করি, এখনও করছি সেটা, এটার প্রতি আমার একটা পূর্ণ আগ্রহ আছে। আমি 1975 সাল থেকে অভিনয় জীবনে আছি, মানে নাটক থেকে শুরু আমার। তখন একটা নাটক রবীন্দ্র সদনে প্রথম আমার পা পড়েছিল 1975 সালে। একটা নাটক হয়েছিল, তার নাম স্বাধীনতা। তার ডিরেক্টর ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, মানে পিএলটির সত্য বন্দ্যোপাধ্যায়, যিনি উৎপল দত্তর সাথে ছিলেন। তারপরে আমি থিয়েটার স্টাডি বলে একটা গ্রুপে জয়েন করি। সেখানে অন্য রামায়ণ, পোড়ামাটি বা তারপরে আরও নানান ধরনের নাটক হয়েছে। তার ডিরেক্টর ছিলেন রাজশ্রী চক্রবর্তী। সে আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু ডিরেক্টর হিসেবে খুবই ভালো। তার নিজের স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টের উপর আমি অভিনয় জীবনটা মানে অনেক দিন অতিবাহিত করেছি। তারপরে আমি আর একটা গ্রুপে জয়েন করি, সেটাও প্রায় 25 বছর হয়ে গেল। সমকালীন সংস্কৃতি, তার পরিচালক হচ্ছেন সুদীপ্ত সরকার। এখনও সেই সমকালীন সংস্কৃতির নাটক অনেক মঞ্চস্থ হয়। এই ধরুন রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, তারপরে একাডেমি অফ ফাইন আর্টস, এই সমস্ত জায়গায় এই নাটকগুলো মঞ্চস্থ হয়। তারপরে এই জগৎ মানে ফিল্ম জগতে আসার পিছনে একটা আছে। আমার তখন একটা নিজস্ব ছিল, যদিও আমার বাড়ি স্টুডিও পাড়ায়, কিন্তু আমি কোনোদিন স্টুডিও ভিতরে ঢুকিনি মানে ঢুকতে লজ্জা পেতাম, আমার ঠিক খুব একটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু শুটিং দেখতে ভালোবাসতাম। উত্তম বাবুর অনেক ছবি আমি শুটিং দেখতে স্টুডিওতে ঢুকেছি, কিন্তু নিজে কোনো দিন যাইনি। তা আমাকে একটি ছেলে, আমি তখন সরকারি চাকরি করি, একটি ছেলে আমার পরিচিত, সে আমার অফিসে যায় কোনো একটি কাজে। সে আমাকে বলে কি, অরূপদা আপনি যখন অভিনয় করেন, থিয়েটার করেন, তা আপনি সিরিয়াল কেন করবেন না? বলে আমাকে সিরিয়াল জগতে একটা জায়গায় নিয়ে আসে। সেটা হচ্ছে আলেয়া বলে একটা সিরিয়াল, প্রথম আমাকে ও নিয়ে চলে আসে। সেখানে আমি একটা মোটামুটি বড় রোলই আমাকে দিয়েছিল, অর্জুন চক্রবর্তীর সাথে আমার পাঠ ছিল। আমি একটা ঘটনা বলি, ছোট্ট দুটো ঘটনা। একটা হচ্ছে থিয়েটারের ঘটনা, আর একটা হচ্ছে সিরিয়ালের ঘটনা, যেখানে খুব মজাদার। মানুষের প্রথম জীবনে অভিজ্ঞতা কীরকম হয় সেটা আমি বলতে পারি। যেমন স্বাধীনতা নাটক যখন আমি করতে যাই, তখন সত্যদা ডিরেকশনে এই নাটকটা হয়। তা আমার তো প্রথম এত বড় স্টেজে ওঠা মানে ন্যাচারালি খুবই ভয় লাগার কথা। তখন আমি অনেক ছোট, বয়সে প্রচুর ছোট। সত্যদা নিজে উইংসের পাশে ঘোরাঘুরি করছেন, নিজে অভিনয় করছেন কিন্তু উইংসের পাশে ঘোরাঘুরি করছেন। তা আমি তো ওই দেখে নার্ভাস হয়ে গেছি। আমার 2 না 4টে ডায়লগ ছিল, কিন্তু আমি অত বড় স্টেজ, এত লোকজন দেখে এমনি ঘাবড়ে গেছি।
তা সত্যতা বলছে যে আমি সত্যতাকে বললাম, সত্যতা আপনি এরকম ঘোরাঘুরি করছেন, আপনি কি নার্ভাস? বলে না, এই শোটা তো প্রথম হচ্ছে, প্রথম শোতে আমার একটু নার্ভাস লাগে। বা আমি বলছি আপনার যদি এরকম নার্ভাসনেস লাগে আর কি, আপনি যদি নার্ভাস হয়ে পড়েন তা আমরা কি করবো? আমরা তো কোনো পার্টি করতে পারবো না। তারপরে দেখলাম যে কোনো রকমের অভিনয়টা করে আমি উতরে গেছি, মানে পাঠটা বলে দিতে পেরেছি। তো সত্যতাকে বললাম, সত্যতা পাঠটা বলেছি ওটা কিন্তু আমার পাহাড় দুটো থর করে কাঁপছিল। আমি বোঝাতে পারবো না সে যে কি মানসিক যন্ত্রণা, এবং পাঠটা বলেছি ঠিকই। তুমি কিন্তু ভালো অভিনেতা হবে। অভিনেতা হওয়ার পিছনে কতগুলি জিনিস আছে। এই যে তোমার পাটা কেঁপেছে, এটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। তুমি কিন্তু ভালো অভিনেতা। পা যদি না কাঁপে কোনো অভিনেতা কিন্তু অভিনয় করতে পারে না, অভিনয় মানে অভিনেতা হিসেবে সাকসেসফুল হয় না। আর তাই তা আমার পা যখন কাঁপছিল তখন আমি ভীষণভাবে ছিলাম, রে এ বোধহয় ডায়লগটা আমি আর বলতে পারবো না। কিন্তু দেখলাম যে ডায়লগটা বলে আমি উঠে গেছি। তখন আমাকে সত্যতা কথাটা বলেছিল। আজও আমার মনে আছে যে অভিনেতা হতে গেলে, এই ভালো অভিনেতা যদি হয় তাহলে পা তোমার স্টেজে কাঁপবে প্রথমবার, তারপরে আস্তে আস্তে নয় ঠিক হয়ে যাবে। এটা সত্যতার কাছ থেকে আমরা শিখেছি। তারপরে নানা রকম ভোকাল এক্সারসাইজ। আমি ম্যাক্স মুলার ভবনের সাথেও যুক্ত ছিলাম এক সময়, সেটা 1979। ম্যাক্স মুলার ভবনের থেকে জার্মান নাট্য সংস্থা তারা একটা প্রজেক্ট নিয়ে এখানে এসেছিল, তার নাম অ্যান্টিগনে প্রজেক্ট। এটা বাংলায় অনুবাদ করে, জার্মান নাটক বাংলায় অনুবাদ করে এখানে করা হয়েছিল। এটা ক্যাথিড্রাল চার্চে হয়েছিল। অনেক এখনকার বড় বড় অভিনেতা যেমন সুদেশ রায়, সতীনাথ মুখোপাধ্যায়, এরা সব অভিনেত্রী হিসেবে ছিল। আমি ওখানে একটা ভালো রোল করেছিলাম। সেই সময় আমার মনে আছে 1979-এ হান্স গুয়েন্টার হাইমে, তিনি ছিলেন ডিরেক্টর। উনি আমাদের যেভাবে ওয়ার্কশপ করিয়েছিলেন, আজও ভুলবো না, কলকাতা শহরে এখনো ওয়ার্কশপ এখনো পর্যন্ত দেখা যায় কেন সুন্দর। তার কারণ হচ্ছে ওনারা বলতেন, ওনারা বাংলা জানতেন না, কিন্তু ওনার এক্সপ্রেশনে বুঝিয়ে দিতেন কিভাবে কি অভিনয় করতে হয়। এই জিনিসটা শিখেছি। আগে বলছে যে ফিজিক্যালি আগে ফিট হতে হবে, তবে ভোকাল এক্সারসাইজ। যেমন আমরা ন্যাচারালি এখনও নাটক যখন করতে যাই, রিহার্সালে যাই, আমরা কোনো ধরুন কেউ অফিস থেকে গেল, কেউ কোনো ক্লাব থেকে গেল, কেউ বাড়ি থেকে গেল, ঘুমিয়ে উঠে গেল, গিয়ে স্কেট করতে আরম্ভ করলো। বলে না, ওতে কনসেন্ট্রেশন খুব ব্রেক হয়, বলে ওটা কনসেন্ট্রেশনের নয়। কনসেন্ট্রেশনের মূল হচ্ছে ফিজিক্যালি আগে নিজেকে, শরীরকে তোমাকে ছেড়ে দিতে হবে, শরীরকে আগে কনসেন্ট্রেট করতে হবে। তাহলে কি করতে হবে? ভোকাল এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যালি তোমার কিছু ব্যায়াম করতে হবে। 10 ঘন্টা ধরে আগে এক্সারসাইজ করিয়েছেন প্রতিটা দিন, একটা দিনও বাদ না। আর ওরাল মানে যেটা ভোকাল পড়াশোনার ব্যাপারটা, মানে যেটা রিহার্সাল করার ব্যাপারটা, সেটা 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। আর 10 ঘন্টা ধরে প্রতিদিন রিয়াজ করতে হতো, মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হতো। তবেই আমরা ওয়ার্কশপ করে তবেই আমরা ওই ওরাল ভোকালি আমরা যেতে পারতাম। ডিরেক্টর আমাদের রিভাবোরা একটা প্রজেক্টটা নিয়ে এসেছিল, অত্যন্ত সস্তায়, 2 টাকা করে টিকিট ছিল। একটা পুরো স্টেডিয়ামের মতন করেছিল, ছোট্ট কাঠ দিয়ে ঘেরা স্টেডিয়াম করেছিল। ন্যাচারাল সমস্ত লোকজন মানে জিনিসপত্র নিয়ে এসে করেছে। সেটা হচ্ছে আমরা গরুকে দেখেছি ওকে নিয়ে যেতে, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, রক্ত সেখানে তৈরি করেছে। মানে টাকা পয়সা খরচা করার কোনো কার্পণ্য রাখেনি। মানে সেই সময় 1979-এ ওরা 10 লক্ষ টাকা খরচা করে এই প্রজেক্টটা করেছে। একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল ওদের প্রচারের জন্য। তারপরে তো আমি এই যেটা বলছিলাম সিরিয়াল জগতে তখন আমি চলে আসি। সেখানেও একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আপনাদের বলি। ঘটনাটা হচ্ছে আমি তখন প্রথম পাঠ করতে এসে পুলিশ অফিসার আইজি মানে আইজি একটা পোস্ট ছিল, সেই আইজি চরিত্রটাতে আমি ছিলাম। আর আমার উপরে আর একটা পোস্ট ছিল, সেটাতে অর্জুন চক্রবর্তী ছিল।
তা প্রথমে আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না সিরিয়াল জগতে, সিনেমা জগতে। আমি থিয়েটার করেছি, রিহার্স করেছি, 2 মাস 3 মাস রিহার্স করে তারপরে না থিয়েটারটা করতে পেরেছি, মানে স্টেজে থিয়েটার করেছি। কিন্তু অর্জুন চক্রবর্তীর সাথে যখন প্রথম অভিনয় করতে যাই, উনি তো নাম করা অভিনেতা, তা আমি তো আগের দিন আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, আমি সেটা আগের দিন মুখস্থ করে স্ক্রিপ্ট রেডি করে তাদের সামনে হাজির গিয়ে আমাকে অ্যাকশন বলার পরে আমি যখন পাঠ বলি 2-3 লাইন বলার পরে আমি আর বলতে পারলাম না, হোঁচট খাচ্ছি যে আমি বলতে পারছি না। ঠিক আছে, পাঠটা তো মুখস্থ ছিল। আমাকে দেখতে বললো, অরবাবু আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না, কিন্তু কেন ভুলে যাচ্ছি, কেন বুঝতে পারছি না। আবার বললেন যে আবার প্রথম থেকে বললেন অ্যাকশন, আবার 2-3 লাইন বলার পরে আবার যে আমি মনে করছি না কি ব্যাপার হলো, কোনো প্রবলেম আছে বলুন, ঠিক করে বলুন। বললেন না, প্রবলেম হচ্ছে কিন্তু ভুলে যাচ্ছি কেন? আমি তো বলে আপনি তো বললেন, আপনি তো তার আগে একবার পড়ে নিলেন, বললেন তো পাঠটা ঠিক আছে, আবার কেন ভুল হচ্ছে? আবার 3rd টাইম যখন হলো তখন অর্জুন বাবু, আমার খুব মান সম্মানে লেগেছিল সেদিনকে কথাটা। তা বলে যে আবার 3rd টাইম যেন হলে 1 লাইন 2 লাইন বলার পরে আর আমি বলতে পারলাম না। আমার তখন চোখ কেটে জল বেরিয়ে আসছে। কি হবে? অর্জুন বলে ভদ্রলোককে তাড়াতাড়ি পাঠটা মুখস্থ করিয়ে নিন, আমি মেকআপ রুমে আছি, বলে পরে আমাকে ডাকবে। এইবার ডিরেক্টর আমাকে বললো, ওটার সাথে আর একসাথে পাঠ করার দরকার নেই, আপনাকে আলাদা 1 লাইন করে বলে যাচ্ছি, সেইভাবে ক্লোজ শট দিয়ে আমরা কমপ্লিট করছি। এই পাঠটা পড়ে আমরা একটু সরকার হতে সময় লাগবে, কারণ আপনি তো প্রথম, আর এরা হচ্ছে বড় আর্টিস্ট, এরা তো এগুলো মানবে না, আপনার যত ভুল হবে ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না, আমি ব্যবস্থা করছি। এই আমার একটা মনে আছে, এই যে ধাক্কাটা আমি খেয়েছিলাম তখন থেকে আমার একটা মনে একটা এমনই একটা এলো দৃঢ়তা যে আমি পাঠ মুখস্থ করে ঠিক আমি এই জায়গা থেকে উঠবো। এই জন্য আমি চেষ্টা করতে আজকে আমি একটা যে জায়গায় পৌঁছেছি, তা সেখানে লোকে আমাকে দেখে বলে যে না, অভিনয় কিন্তু খুব তোমার অভিনয় কিংবা আপনার অভিনয় কিন্তু খুব সামলেই, আমাদের খুব ভালো লাগে। এই বাজারে ঘাটে যেখানে যাই এখনো আমাকে নানা রকম কথা বলে, যেরকম আমি কি বলে রাখি বন্ধনে একটা জায়গায় করতে হবে, মরবে সব মরবে, এরকম একটা ডায়লগ এখন আমাকে বাজারে বলে। আর একটা জায়গায় করেছিলাম হৃদয় হরণ বিয়ে পাস, এরকম একটা সিরিয়াল আমি করেছিলাম, সেখানে একটা ডায়লগ ছিল বম কালি। এই যে ডায়লগগুলো খুব পপুলার হয়েছিল, এই জন্য বাজারে এখনো গেলে আমাকে হয় বোমকালি, নইলে মরবে হবে না, সব মরবে। এই ডায়লগগুলো আমি শুনে থাকি, এটা আমার খুব এনজয় করি। তার মানে কি, দর্শকের কাছে আমি অনেকটা পপুলার, কিছু জায়গায় অভিনয় করে, কিছু ডায়লগ থ্রো করে এমন করে, এটা কৃতিত্ব মানে সম্পূর্ণভাবে আমার জামাই স্নেহাশিস চক্রবর্তী, তার কাছ থেকে সে আজ পর্যন্ত 42টা সিরিয়াল করেছে, প্রযোজনা করেছে, নিজে স্ক্রিপ্ট রাইটার। 2006 থেকে আজকে 2022 অব্দি এই 17 বছর টানা সিরিয়াল করে গেছে 42টা, আমি প্রায় 40টাতেই অভিনয় করেছি। তার জন্য আমি খুব সৌভাগ্যবান যে আমার জামাই স্নেহাশিস চক্রবর্তী, সে তার কাছ থেকে এই জিনিসগুলো শেখা, সে আমার মুখ দিয়ে কি ডায়লগ মানাবে, কোন চরিত্র আমাকে দিয়ে করানো যাবে, মানে এইগুলো কিন্তু সে খুব ভালো করেছে। শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো চরিত্রায়ন করতে গেলে কি দরকার সেগুলো কিন্তু ও খুব ভালোভাবে জানে এবং সেইভাবেই চরিত্রগুলো সৃষ্টি করে এবং দেয়। সেরকম এখন আপাতত আমি মাধবীলতা বলে একটা সিরিয়াল করছি, এটাই লাগিয়ে বুড়ো বাপ বলে, সেটাও আমাকে দিয়েছে যে না, এনাকে দিয়ে এটা হবে। গেট আপ দেখে লোকে অনেকে বলছে বাহ, খুব সুন্দর গেট আপটা হয়েছে, সুন্দর খুব মেকআপটা হয়েছে। তো এটা সম্পূর্ণ তার কৃতিত্ব, আমার কিছু না। সে জিনিসটা তৈরি করেছেন, মেকার হচ্ছে সে, আমরা তো এক্সিকিউট করি মাত্র, যেটুকু পাই সেটুকু এক্সিকিউট করি। এই হচ্ছে ব্যাপারে, হচ্ছে আমার গল্প, সিরিয়াল জগৎ, সিনেমা জগৎ। সিনেমা 1970 না, সিনেমা আমি 94-95 সাল থেকে সিনেমা করে এসেছি, সেটাও আমার
প্রথম দিককারই বলতে পারেন স্বপন মানে স্বপন শাহ, সুজিত গো, হরনাথ চক্রবর্তী, এদের ছবি আমি প্রচুর করেছি। জানি না আমার কত সংখ্যা এখন বলতে পারবো না, 150-200 হবেই। মানে যখনই দরকার হতো আমি রেখে দেয়, এই গল্প আপনি চলে আসবেন, আপনার ইয়ে আছে, অফিস যাচ্ছি, আমাকে ফোন করে বললেন এই গল্প চলে আসবেন, আপনার কিন্তু শর্ট আছে, আপনার এই চরিত্র আছে। এই ভালো আমি জানি না করে না, যেদিনকে সিট সেদিনকেই দেখেছে। এরকম অনেক গেছে, অফিস যাওয়ার পথে আমি স্টুডিওতে ঢুকে গেছি, আবার অফিসে পৌঁছে গেছি বলে ঘন্টাখানেকের মধ্যে আসতে পারবেন। এরকম অনেক ঘটনা গেছে আমার জীবনে, এটাই হচ্ছে ব্যাপার। এই অফিসের সঙ্গে ব্যালেন্স করে অভিনয়টা কিভাবে করতেন, বা আপনি কি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন যার জন্য অভিনয়টা সারা জীবন চালিয়ে যেতে পেরেছেন, বা চাকরিও ছাড়তে হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এটা একটা প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। এটা হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে প্রাইভেট অফিসে চাকরি করতাম না, আমি সরকারি অফিসে চাকরি করতাম। আমি রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মচারী ছিলাম। যেহেতু সরকারি চাকরি, কিছু কিছু জায়গায় সরকারি চাকরিতে এইটুকু নিয়ে পাওয়া যায় আমি জানি, যদি স্টাফেদের সাথে, অফিসারদের সাথে যদি ঘনিষ্ঠতা ভালো থাকে, আপনার সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে কিছু কিছু সময় বলে কয়ে অফিস থেকে বেরিয়ে যাওয়া যায়। তাতে আমি অনেক অসুবিধার মধ্যে পড়েছি, পড়িনি তা না, মাঝে মধ্যেই তো বেরোনো সম্ভব না। এই জন্য আমি যেখানে অভিনয় করতাম, পরিচিত জায়গা হলে, পরিচিত জায়গা ম্যাক্সিমাম পরিচিত জায়গার মধ্যেই করার চেষ্টা করতাম। কারণ অফিসে আমি বলে রাখতাম যে আমাকে সেকেন্ড হাফে সিন দিলে খুব ভালো হয়, তার কারণে আমি তাহলে অফিস থেকে 2-2-2:30 নাগাদ একটু ভুলে করে বেরিয়ে আসতে পারি, না টিফিন আওয়ার্সের পরে, আফটার লাঞ্চ পরে বেরিয়ে আসতে পারি। এই সুবিধা যখন আমি পেয়েছি অফিসে, আর অফিসারদের সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল, সেই কারণে। আর মাঝে মধ্যে এত কাজ করে ফেলতাম, মানে আউটডোর কাজ কিছু নিয়ে নিতাম। হয়তো আমি অফিসে ঢুকেই 11টা 11:30 রাত বেরিয়ে, কোথাও অফিসের আউটডোর কিছু কাজ থাকতো, তো সেই কাজগুলো নিয়ে বেরিয়ে সেই কাজটা সেরে, যেদিনকে শুটিং থাকতো এই কাজটা আমি নিয়ে নিতাম অফিস থেকে, যাতে ওই কাজটা সেরে আমি শুটিংয়ে অ্যাটেন্ড করতে পারি। এটা ঘটেছে হচ্ছে সরকারি চাকরি করতাম বলেই এটা করতে পেরেছি, এটা করতে পারতাম। আপনি যে অভিনয় করতেন সেজন্য কি অফিসারদের কাছে বাড়তি কোনো খাতির পেতেন? যে হ্যাঁ, বাড়তি খাতির মানে তারা যেহেতু, তারা তো অনেক সময় টিভিতে দেখে বাড়ির লোকজনদের দেখাতে, এই দেখো অলবাবু অভিনয় করছেন, মিসেসকে দেখাতে অলবাবু অভিনয় করছেন, আমাদের অফিসে চাকরি করেন, অফিসের কর্মচারী, উনি কিন্তু ভালো অভিনেতা, আমরা খুব গর্বিত যে উনি আমাদের অফিসেই রয়েছেন। সেই কারণে আরেকটু ফেসিলিটি পেতাম। আরেকটা আমার মনে আছে, এই জার্মান নাট্যগোষ্ঠী যখন এসেছিল, তখন সবই আমি চাকরিতে জয়েন করছি, আমার কোনো ছুটি পাওনা ছিল না। সেই সময় আমার ডিরেক্টরকে, যে এই নাট্য সংস্থা, ওরা অফিসিয়াল কত কোনো ডকুমেন্টস রেডি করে রেখেছিল, বলে যে আপনি তো চাকরি করেন, আপনার তো পারমিশন দরকার। ওরা একটা সুন্দর ইয়ে করে, একটা কার্ড করে, একটা চিঠি করে, অফিসিয়াল চিঠি করে ডিরেক্টরের হাতে দিতে বলেছে, যেটা আপনার দেবেন। আশা করি ওটা জার্মান গভর্নমেন্ট থেকে করেছিল, স্পেশাল পারমিশন। আমার কিন্তু ছুটি ছিল না, ছুটি পাওনা ছিল না। তখন আমি সবই জয়েন করেছি, দ্যাট ইজ 1979, 78 আমি শেষের দিকে জয়েন করেছি, 79-এ এই নাটকটা মঞ্চস্থ হয়। আর তখনই রিহার্সাল আরম্ভ হওয়ার আগে ওরা একটা পারমিশনের জন্য চিঠি গভর্নমেন্ট থেকে, জার্মান গভর্নমেন্ট থেকে একটা চিঠি ওরা আমার অফিসে দেয়। আমার অফিসার তো ভীষণভাবে খুশি, বলে না 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 আপনার আমার ইয়েকে ডিরেক্টর বলে দিলেন আমার অফিসারকে, ওনাকে স্পেশাল পারমিশন দিয়ে ছুটি দেওয়া হোক। স্পেশাল, কারণ এটা আমাদের গর্ব, আমরা এর জন্য প্রচণ্ড গর্বিত যে উনি একটা এরকম সুযোগ পেয়েছেন, তার জন্য ওনাকে স্পেশাল পারমিশন দিয়ে ছুটি দেওয়া, এটা আমি বলে আমি এই ছুটিটা পেয়েছি। হ্যাঁ, তো জার্মান গভর্নমেন্টের এরকম একটা প্রজেক্টে আপনি চান্স পেলেন কি করে? চান্স না, এটা একটা পেপারে দিয়েছিল। চান্স বলতে আমার না, যুগান্তর না, তখন এই আইদার আনন্দবাজার কিংবা ইংরাজি কোনো পত্রিকা, আমার এক বন্ধু বলে দেখ পেপারে রয়েছে কতগুলো অডিশন হচ্ছে, জার্মান নাট্য সংস্থা এসছে, কতগুলো এখানকার বাঙালি ছেলেদের নিয়ে করবে, এই অডিশনে চল আমরা গিয়ে অ্যাটেন্ড করি। আমার দুই বন্ধুর সাথে গেছিল, ও আমাকে খবরটা দেয়, সেই অনুযায়ী আমি অডিশনে অ্যাটেন্ড করি। ম্যাক্সওয়েল ভবনে অডিশনটা হয়েছিল, যেহেতু জার্মান নাট্য সংস্থা, হ্যাঁ, তখন অভিনয় দেখে ওরা কিছুটা অডিশন নিয়ে আমাকে সুযোগ করে দেয়, সেই থেকে আমি সুযোগ পাই। তো এইটা করে ভবিষ্যতে আপনি এর থেকে কোনো
সুবিধা বা কিছু পেয়েছেন কি বা না ভবিষ্যতে না, তখন তো চাকরিতে অলরেডি জয়েন করে গেছি, তখন আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরি করি। আর আমার জার্মানিতে যাওয়ার কোনো ইচ্ছা সেরকম ছিল না, যে ঠিক আছে থিয়েটার, ওরা একটা সুযোগ আমাকে করে দিয়েছিল, ওদের একটা রেগুলার বেসিসে থিয়েটার হতো জার্মান এই ম্যাক্সমোয়ার ভবনে স্টেজে রেগুলার বেসিস, এই যেমন এখানে বোর্ড থিয়েটার যেমন বৃহস্পতি শনি রবি হতো, ওখানেও তেমনি ওই সোম বুধ শুক্র এরম 3 দিন একটা স্টেজ হতো। মকিং ফর বলে একটা নাটক হতো, সেখানে আমি একটা মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি। ওরা পয়সা করিয়ে দিত আমাকে তার জন্য। আর ওরা কোনো সার্টিফিকেট দিয়েছিল? হ্যাঁ সার্টিফিকেট দিয়েছিল, সার্টিফিকেট দিয়েছিল, আছে এখন বাড়িতে। সার্টিফিকেট দিয়েছিল, এটা কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেট দিয়েছিল। আর জার্মানিতে গিয়ে অভিনয় করার সুযোগ এরকম কিছু? না 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 না, এরকম চেষ্টাও করিনি আমি তখন সবে চাকরিতে জয়েন করেছি, এবং যাবার চেষ্টা সেরকম না, আমি এখানে থেকেই যতটুকু হয় ততটুকু। তো আর আপনার স্ত্রী কোনোদিন আপনার অভিনয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি? না 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 না, এটা তো আমার একটা বড় পাওনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা একসময় থিয়েটার করতেন, আমি জানি, তারপরে অভিনয় তো কোনোদিন দেখিনি। আমার দাদাকে আমি থিয়েটার করতে দেখেছি স্টেজে, দাদা তো তখন সিরিয়াল জগৎ আসেনি, দাদা যখন অভিনয় করতো, এটা দেখে দেখে আমিও এই অভিনয় আমার ছোটোবেলা থেকে, আমার 10-12 বছর বয়স থেকে আমার অভিনয়ের একটা ইচ্ছা ছিল। বাড়ির প্রথম তো আর স্টেজ ফেজ ও সমস্ত হতো না, আমরা বাড়ির পর্দা বিছানার চাদর এই সমস্ত দিয়ে প্যান্ডেল বানিয়ে রবিটা করে ছোটো ছোটো নাটকগুলো করেছি মঞ্চস্থ। আমার আজও মনে আছে ছোটো ছোটো নাটকগুলো, যে বাড়ির কাছে গিয়ে বাস ফেলে তক্তা দিয়ে নিজেরা মিলে তক্তা নিয়ে বই নিয়ে পাঠ মুখস্থ করে ড্রেস ফ্রেস নিজেরাই করে নিজেরাই অভিনয় করেছি, এগুলো মনে আছে। তারপরে তো না স্টেজ ফেজে ভালো কথা ভেবেছি। আমার স্কুল লাইফ থেকে আমার অভিনয়ের ইচ্ছা এবং অভিনয়ের প্রতি আগ্রহ। তো আপনারা যেগুলো করছেন আপনাদের পড়াশোনার ডিস্টার্ব করবেন বাবা মা কোনো? না না, ডিস্টার্ব করে কখনো করিনি। ওই অসময় যেগুলো সুবিধা হতো, যেটা খেলার টাইম, তখন আমরা একটু রিহার্সাল দিয়েছি, কিংবা ছুটি, গরমের ছুটি কিংবা ওই পুজোর ছুটি, এই সময় রিহার্সালগুলো করেছি। পড়াশোনা হ্যাম্পার করতে দেয়নি, তাহলে তো বাড়িতে মারধর খাবো, সেগুলো হয়নি কোনোদিন। এই অফ টাইমগুলো যেখানে আমাদের ছুটি দেয়, গরমের ছুটি হলো সেই সময়, কিংবা স্কুলে যখন ওই পুজোর সময় ছুটি পড়লো, সেই সময় আমরা এই নাটক। এবার আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ, তারপরে তো ছেলে মেয়ে, মানে মা বাবা দাদা দিদি এদের সম্পর্কে কিছু বলুন। আমার স্কুল লাইফ কি বলে, আমি স্কুল পেরিয়েছি এখানকারই লোকাল স্কুলেই পড়েছি, গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুল লাইফ। আমার কলেজ লাইফ আশুতোষ কলেজ, আমি গ্র্যাজুয়েশন করেছি আশুতোষ কলেজ থেকে। আমার দাদা তো, তার আগে দাদা দিদি, এখন তারা কেউই বেঁচে নেই। একমাত্র ছেলে বলতে আমার মাও চলে গেছেন 2010-এ, দাদা চলে গেছেন 2003-এ, বাবা তার আগে 1983-তে মারা গেছেন, দিদিও মারা গেছেন 90 এই ইয়েতে। সুতরাং এই তারপরে তো আমি ফ্যামিলির মধ্যেই ছিলাম, আমি সবচেয়ে ছোট, আমার দাদা দিদি, তারপরে আমি ছোট, এবং আমি একটু আদরেই ছিলাম। মা বাবা আমাকে একটু আলাদা করে ভালোবাসার জন্য আদরই পেয়েছি। আমার দাদাও আমাকে মাথার করে গার্জিয়ান ছিল হিসেবে, তা আমি আদর যত্নেই বেশি করে মানুষ হয়েছি। এখন তো সংসারের দায়িত্ব সবই, তারপরে দাদা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্ব আমার কাঁধেই আসে, আমি সেই দায়িত্ব পালন করে এখন আমার মিসেস এবং আমি, আমার 2 মেয়ে, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে রূপসাকে সবাই চেনে, সেও অভিনয় জগতে ছিল না, তার আসার কথা হলো সে গানের জগতের মানুষ, কিন্তু হঠাৎ তার অভিনয়ের ইন্টারেস্ট এলো বলেই তাকে সে অভিনয় করছে এখন। তাকে জোর করে কেউ বলেনি, তাকে বলা হয়েছিল কিন্তু সে ইন্টারেস্ট পায়নি, সে ক্যামেরার পিছনে এলো, বলে না আমি ক্যামেরার সামনে কোনোদিন যাব না। তারও কতগুলো ঘটনা আছে, সে যাই হোক, তা ও নিজের ইচ্ছাতেই সিরিয়াল করতে মানে অভিনয় জগতে আসে, কোনোদিন অভিনয় জগতে থাকার কথা না। আর আমার ছোট মেয়ে সৃজা, সে কগনিজেন্টে চাকরি করছে, সে ফার্মাসিস্ট, সে তার জীবনে তারও বিয়ে হয়ে গেছে, তার একটি মেয়ে সন্তান, আর মানে কন্যা সন্তান একটি, আর আমার বড় মেয়ের তো একটি পুত্র সন্তান। সেখানে আমার সামনে
ICSE দেবে। এই হচ্ছে ব্যাপার। আমার দুই জামাই খুবই ভালো। এক জামাই তো প্রডিউসার পরিচালক, মানে লেখে প্লাস স্ক্রিপ্ট রাইটার, প্রযোজকও বটে। আর আরেক জামাই হচ্ছে ইঞ্জিনিয়ার, এমটেক করা, সে HCL বলে একটা কোম্পানিতে আছে। আর আমার ছোট মেয়ে আছে অগ্নিজেটে। এই হচ্ছে ব্যাপার। আর আমি আমার বিশেষ এখন এই জামাই মেয়ে নাতি নাতি এদের নিয়েই থাকতে ভালোবাসি এবং থাকি। আপনাকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা, ভালো থাকবেন আর অভিনয়টা যতদিন পারবেন চালিয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি মৃত্যু অবধি, যতদিন না মারা যাচ্ছি, উপরে না উঠছি, ততদিন অভিনয় যতদিন সক্ষম থাকবো, মানে আমার দৈহিক ক্ষমতা, ভোকাল ক্ষমতা যতদিন থাকবে নিশ্চয়ই আমি অভিনয় করবো। এবং আমি জানি আমি একটু কমেডি রোলটা ভালো করি। আমি যে কোনো থিয়েটার করতে গেলে আমি কমেডিটা করি। কমেডিটা আমার ভালো, নিজেও ভালো লাগে। আর প্রযোজক পরিচালক যারা আছেন এবং যারা স্ক্রিপ্ট রাইটার তারা বুঝে আমাকে কমেডিটাও দেন অনেক সময়। এই রোলগুলো যেহেতু আমি পছন্দ করি এবং করতে পারি ভালো কমেডিটা, সেটাও আমাকে এই রোলগুলো বেছে দেন। তার জন্য আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। আচ্ছা, যারা নতুন অভিনয় আসবে বা দর্শকদের জন্য আপনার কোনো মেসেজ আছে কি? নতুন অভিনয়, এখন তো প্রচুর মানুষ অভিনয় জগতে আসছেন। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে আজকে এই মিডিয়ার যুগ, এই সিরিয়ালের যুগ আসাতে বহু লোকের যেমন উপকার হয়েছে। সত্যি কথা বলতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আগে তো আমরা উত্তমবাবুকেই জানতাম একটা ইন্ডাস্ট্রি। উত্তমবাবু যে ছবিতে থাকতেন টেকনিশিয়ানরা করে দিত। সেই সময় এক একটা ছবিতে হয়তো 30 জন 40 জন করে রাখতো, আর ছবি কটা হতো। উত্তমবাবু ছবি করলে সেই ছবি হিট, আর সেই ছবি বেশি করে চলতো হলে। আর তার পরবর্তীকালে আমি বলবো যে সিরিয়াল জগৎটা আসার পরে বহু লোক উপকৃত হয়েছে। এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার যে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা তো একটা আছে বিরাটভাবে, মানে লোকে চাকরি নেই বাকরি নেই। কিন্তু দেখুন এই টেকনিশিয়ানরা যেমন ইলেকট্রিকের কাজ জানে, ক্যামেরার কাজ জানে, ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের কাজ জানে, ট্রলির কাজ জানে, হ্যাঁ, ওই উপরে যে সমস্ত লাইট ফাইটের কাজ করে তারা, এই সমস্ত ক্যাটওয়ার্ক ফ্যাটওয়ার্কের কাজ, এই সমস্ত কাজের লোকেরা আগে সেরকম কাজ পেতেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিটা যখন ছিল তখন, এই সিরিয়াল ইন্ডাস্ট্রি আসার পরে থেকে বহু লোক কিন্তু কাজের সুযোগটা পাচ্ছে। এটা একটা বড় জিনিস। এটা মানে এমপ্লয়মেন্ট প্রবলেমটা একটু কিছুটা হলেও তো সলভ হচ্ছে। হাজার হাজার লোক কিন্তু এখানে কাজ করে।